রীতি বাবার সামনে গিয়ে মাথা নিচু করে রেখেছে। ওর কেন জানি মনে হচ্ছে বাবা খুব রেগে আছেন। রীতি মিনমিন করে বলল, বাবা, সরি। আসলে এতদিন সাদিব নিখোঁজ ছিল, তাই নিজেকে ধরে রাখতে পারিনি উনার ফেরার কথা শুনে। রীতির বাবা বলল, ঠিক আছে, এখন বাড়িতে চলো। রীতি আর রীতির বাবা হঠাৎ গেট খোলার শব্দ পেল। দুজনেই আকস্মিক শব্দে পেছনে ঘুরে তাকাল। সাদিবের বাবা আসছেন। দুজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ততক্ষণে সাদিবের বাবা ওদের কাছে এসে দাঁড়িয়েছেন। কিছু বলতে চাইছেন কিন্তু পারছে না। সাদিবের বাবা নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে আমার বলার মুখ নেই, তবুও বলছি, আমাকে ক্ষমা করবেন। আমার অন্যায়ের শাস্তি আমি আমার ছেলেকে দিতে চাই না। সাদিবকে নিয়ে আমি অনেক বড় কথা বলেছিলাম, অনেক অহংকার করেছি। আর আমার সেই অহংকার চূর্ণ হয়ে গেছে। আজ আমার সেই ছেলের জীবন বিপর্যয়ের মুখে। এসব আমার জন্য হয়েছে। আমি যদি ওর উপর জোর করে সিদ্ধান্ত না চাপিয়ে দিতাম তাহলে আজ হয়তো এমন হতো না। আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, আর এর শাস্তি আমি পাচ্ছি। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত, লজ্জিত। হাত জোর করে রীতির বাবা ইতস্ততবোধ করছেন। মেয়ের দিকে কনফিউশন নিয়ে তাকাল। নেহাত ভদ্রলোক, তাই ভদ্রতা করে বলল, কি করছেন, হাত জোর করছেন কেন? নিজেকে অসম্মানিত করবেন না। আমি ওসব ভুলে গেছি। সাদিবের বাবা খুশি হয়ে গেল রীতির বাবার কথা শুনে। তারপর অনুনয়ের সুরে বলল, আরেকটা কথা বলবো যদি রাখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। সব ভুলে গিয়ে সাদিবকে মেনে নিন। আমি বুঝতে পেরেছি ওরা একে অপরকে কতটা ভালোবাসে। ওদের ভালোবাসা লোক দেখানো না। রীতির বাবা চুপ করে আছেন। এই ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। রীতির বাবাকে চুপ দেখে বলল, ভাই, কিছু বলুন। আমার ছেলেটা মরে যাবে। আমি স্বার্থপরের মতো কথা বলছি জানি, কিন্তু কি করব, ছেলেমেয়ের জন্য বাবা মাকে নির্লজ্জ হতে হয়। তাই নির্লজ্জ হয়ে আপনার কাছে হাতজোড় করছি। আমার ছেলেটা মরে যাবে। আমি হুট করে কিছু বলতে পারবো না। আমাকে আগে এ বিষয়ে ভাবতে হবে। পরিবারের সাথে ডিসকাশন করতে হবে। তারপর ঠিক আছে, আগামীকাল আপনারা আসুন আমাদের বাড়িতে, তখনই কথা বলবো। আচ্ছা, আজ তাহলে আসি। সাদিব মাঝরাতে উঠে পাগলামি শুরু করে দিয়েছে। ওর নিজেকে পাগল পাগল লাগছে। ওর সারা শরীর কাঁপছে। মাথা কেমন জানি করছে। শরীর কামড়াচ্ছে। নিজেকে ব্যালেন্স করতে পারছে না। সাদিব নিজের দুহাত নিজের নখ দিয়ে আছড়ে দিচ্ছে। নিজের চুল ধরে টানছে। কেউ ওকে থামাতে পারছে না। সাবিহা ডাক্তারকে ফোন করল। তারপর তার কথা মতো একটা ইনজেকশন নিয়ে সাদিবের শরীরে পুশ করার চেষ্টা করছে। অভি সাদিবের বড় বোনের ছেলে, সেও মামাকে ভয় পাচ্ছে প্রচুর। মায়ের পেছনে ভয় জোরসড় হয়ে দাঁড়িয়ে আছে, যার কিনা সাদিব মামা বলতে জানছিল। সাদিবের বাবা মা সাদিবকে জোর করে ধরে ইনজেকশন দিয়ে দিল। সাদিব নিস্তেজ হয়ে পড়ল। ধীরে ধীরে ওকে ধরে শুইয়ে দিল। সাদিবের বাবা মা সবাই বেশ চিন্তায় পড়ে গেল। সাদিবকে কি করে ঠিক করবে? সাদিবের মা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। সাদিবের পাশে বসে সাদিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পরের দিন রীতির বাবা মা সদীপদের বাসায় গেল। রীতি অস্থিরতায় ভুগছে। ঘরজুড়ে পায়চারি করছে।
নখ কামড়ে যাচ্ছে, কোনো কিছুতেই মন বসাতে পারছে না। ও বাড়িতে কি হচ্ছে এসব ভেবেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাদিবের বাড়িতে আলোচনা সভা বসেছে। আলোচনার বিষয় হচ্ছে সাদিব রীতির সম্পর্কের পরিণতি। রীতির বাবা বলল, দেখুন, এত কিছু হওয়ার পরেও আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য। আপনি গতকাল বললেন না যে ছেলে মেয়ের জন্য বাবা মা নির্লজ্জ হতে পারে? ঠিক তাই। রীতি আমার অনেক আদরের মেয়ে। আমি চাই ও সুখে থাক। সাদিবের মা বলল, রীতিকে নিয়ে আমার কোনো কালেই সমস্যা ছিল না। এখানে ওর কোনো অযত্ন হবে না। আমি ওকে ওর মায়ের মতো আগলে রাখব। আর আপনারা সাদিবকে জানেন, সাদিব রীতির প্রতি কতটা সিরিয়াস। সাদিব এখন একটু অসুস্থ, কিন্তু নিজের ছেলে বলে বলছি না সাদিবের মতো রীতিকে কেউ ভালোবাসবে না, কেউ ভালো রাখতে পারবে না। তখনই ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ এলো। সবাই ভেতরে ছুটে গেল আতঙ্কিত চেহারা নিয়ে। রীতির বাবা মা ব্যাপারটা বুঝতে পারছে না। তারা দুজনেই দাঁড়িয়ে আছেন। সাদিব ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলছে। কাঁচ ভাঙা এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দরজার সামনে ওর বাবা মাকে দেখে বলল, আমাকে যেতে দেও, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমাকে যেতে দেও। সাদিবের বাবা মা সাদিবকে ঠান্ডা করার চেষ্টা করছে। সাদিবের বড় বোন সাদিবের কাছে গিয়ে বলল, সাদিব, রীতির বাবা মা এসেছে তোর আর রীতির কথা বলতে। ভাই, এখন এমন করিস না। উনারা কি ভাববেন? একটু শান্ত হয়ে বসো। সাদিব ভালো ছেলের মতো চুপ করে বিছানায় বসে রইল। রীতির বাবা কিছুই বুঝতে পারছে না সাদিব কেন চিৎকার করল। সাদিবের মা ওদের সামনে এসে জোরপূর্বক ভদ্রতাসূচক হাসি দিয়ে বলল, আপনারা চা নেননি কেন? নিন। উনাদের চোখে মুখে প্রশ্নের ছাপ। রীতির মা প্রশ্ন করেই ফেলল, সাদিব এভাবে চিৎকার করল কেন? ও কি খুব অসুস্থ? সাদিবের মা কেঁদে ফেললেন। সাদিবের বাবাও চুপ করে আছেন। কিছুক্ষণ পরে বলল, কি করব বুঝতে পারছি না, ও দিন দিন কেমন হয়ে যাচ্ছে। হুট করে ডেসপারেট হয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। রীতির মা বলল, আমার মনে হচ্ছে ওকে মাদক নিরাময় কেন্দ্রে নেওয়া উচিত। এতে ও নিজেকে এসব থেকে দ্রুত বের করে আনতে পারবে। অনেকেই শুনেছি এতে উপকার পায়। সাদিবের বড় বোন বলল, পাশাপাশি আমার মনে হচ্ছে ওর সাইকোলজিক্যাল কন্ডিশনস ভালো না, মানসিক সমস্যায় ভুগছে। ওর জন্য একজন মানসিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিছুটা সংশয় নিয়ে বলল। সবাই এতে একমত প্রকাশ করল। সাদিব পেছনে থেকে বলল, আমাকে তোমাদের পাগল মনে হচ্ছে? আমি পাগল? অভি মামার কণ্ঠস্বর শুনে মায়ের পেছনে লুকিয়ে গেল। মারিয়া বলল, সাদিব তোকে পাগল কে বলেছে? তোর মনে অনেক কষ্ট চেপে রেখেছিলি, মানসিকভাবে ভেঙে পড়েছিলি, তাই তোর মানসিক ট্রিটমেন্ট করার জন্যই বলেছি। এতে তোর ভালো হবে, মন ফ্রেশ হবে, তুই আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবি। সাদিব দাঁতে দাঁত চেপে বলল, দরকার নেই, আমি ঠিক আছি, আম অলরাইট। সাদিব চলে যেতেই রীতির বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাদিবকে আগে সুস্থ করার চেষ্টা করুন, ওর কন্ডিশন খুবই দরুণ, পরে ওদের সম্পর্ক নিয়ে ভাবা যাবে, আগে সুস্থ হোক। আমি একজন মেয়ের বাবা।
মেয়েকে অসুস্থ কারো হাতে তুলে দিতে পারি না। তাই আগে সাদিবের সুস্থ হওয়া জরুরি। বিয়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় সাদিবের সুস্থতা। আমি কিছুতেই রীতিকে এমন অসুস্থ ছেলের হাতে তুলে দিতে পারি না। ক্ষমা করবেন। সাদিব রুমের সামনে দাঁড়িয়ে সবটা শুনল। রীতির বাবা মা রীতিকে সবটা খুলে বলল। রীতি বাবার পায়ের কাছে বসে মিনতির সুরে বলল, বাবা, আমি কোনো দিন তোমার অবাধ্য হইনি। কখনো তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করিনি। সব কিছু তোমার সাথে শেয়ার করেছি, শুধুমাত্র সাদিবের বিষয়টি ছাড়া। আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি বাবা। হয়তো মানুষটা এখন ভুল হয়ে গেছে, তাই বলে হাত ছেড়ে দেব? তাকে ফেরানোর চেষ্টা করব না? তাকে কোনো সুযোগ দেব না? বিপদে তার পাশে না থেকে সরে যাব? তাহলে কি সে প্রকৃত মানুষ হতে পারবে? আমার এখন উনার পাশে থাকা উচিত। আমি যদি এখন উনার পাশে না থাকি তবে উনি আরো ভেঙে পড়বে। বাবা প্লিজ, আমার কথা ভেবেই ওসব বলেছ, আর এখন আমার কথা ভেবেই সাদিবকে মেনে নেও। আমার আর কিছু চাওয়ার নেই তোমার কাছে। আর কোনো দিন কিছু চাইব না। তুমি যা বলবে তাই করব, শুধু সাদিবকে মেনে নেও। রীতির বাবা মেয়ের আকুতিভরা কথা, টলটলে চোখ, রীতির ব্যথাকে অগ্রাহ্য করতে না পেরে রীতির মাথায় হাত দিয়ে বলল, বিপদে যে আপনজনকে ছেড়ে দেয় সে বেঈমান, অমানুষ। আমার মেয়ে বেঈমান, অমানুষ নয়। রীতির ফোন বেজে উঠল। সাবিহা ফোন করেছে। রীতি সাবিহার ফোন রিসিভ করতেই জানতে পারল সাদিব লাপাত্তা। ওকে পাওয়া যাচ্ছে না। রীতি কিছুক্ষণ চুপ করে রইল। কিছু একটা ভাবছে। রীতি বাড়িতে কাজ আছে, আসছি বলে বের হয়ে গেল। রীতি সেই ব্রিজের সামনে গিয়ে নামল। দূর থেকে সাদিবের বাইক দেখতে পারছে। রীতির ঠোঁটের কোণে হাসি ফুটল। সাদিব তাহলে এখানেই আছে। রীতি বাইকের আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। রীতি আশেপাশে যতদূর যায় দেখল, কিন্তু কোথাও সাদিব নেই। রীতির মনে কু ডেকে উঠল। সাদিব রাগের মাথায় আবার কোনো কিছু করে ফেলেনি তো? রীতি ব্রিজের নিচে তাকাল। উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। রীতির হাত পা কাঁপছে। না চাইতেও আজেবাজে চিন্তা মাথায় ভর করছে। সাদিব রাস্তার পাশের ঘাসের উপর বসে সিগারেট ফুঁকছে। রীতি সাদিব, সাদিব বলে চিৎকার করে ডাকছে। সাদিবের কানে রীতির স্বর যেতেই সাদিব উঠে দাঁড়াল। রীতিকে খুঁজছে। রীতি সাদিবকে দেখা মাত্রই হাফ ছেড়ে বাঁচল। ওর মনের ভেতর খুশির ঝড় বয়ে যাচ্ছে। রীতি দৌড়ে সাদিবের সামনে গিয়ে দাঁড়াল। হাতে সিগারেট দেখে মেজাজ চটে গেল। রীতি প্রচণ্ড মাত্রায় রেগে গেল। হাতের সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি সবাইকে টেনশন দিয়ে মনের সুখে সিগারেট ফুঁকছেন? কি পেয়েছেন আপনি যা খুশি তাই করবেন? আমাকে আপনার পেছনে দিনরাত দৌড় করাবেন? আমাকে মেরে ফেলতে চান? তাহলে মেরে ফেলুন, তারপর যা খুশি করুন। কেউ বাধা দিবে না। কেউ না। কাঁদো কাঁদো হয়ে। সাদিব রীতির দিকে কিছুটা এগিয়ে গেলে রীতি অভিমান নিয়ে এক কদম পিছিয়ে গেল। রীতি আমার দম বন্ধ হয়ে আসছিল। ভালো লাগছে না কিছু। ওরা বলছিল আমাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাবে। কিন্তু তোমার বাবা আমাদের সম্পর্ক মানতে নারাজ। উনি উনার দিক হতে ঠিক আছেন। কে চাইবে তার মেয়েকে কোনো নেশাগ্রস্তের হাতে তুলে দিতে? তাই আমি আর ফিরতে চাই না। এই অন্ধকারে ডুবে যেতে চাই। ধুকে ধুকে মরতে চাই।
রীতি সাদিবের মুখে হাত দিয়ে বলল, এসব একদম বলবেন না। ওই দেখুন আমাদের জন্য কি অপেক্ষা করছে। সাদিব রীতির ইশারা করা দিকে তাকাল। সূর্য বলে পড়েছে। মুগ্ধতা ছড়ানো গোধূলি। সাদিবের ইচ্ছে ছিল এখানে একদিন রীতির সাথে গোধূলি দেখবে, কিন্তু হুট করে সেটা পূরণ হয়ে যাবে ভাবতে পারেনি। সাদিবের চোখে মুখে বিস্ময়, আর রীতির চোখে নতুন করে বাঁচার অঙ্গীকার। ঠোঁটের কোণে হাসি, সে হাসি জানান দিচ্ছে আনন্দের কথা, অন্ধকারকে দূরে ঠেলে আলোকিত জীবন গড়ার দৃঢ়তা। সাদিব দেখছে সে হাসি, সে চোখ, আর ভাবছে এই চোখের খুশি, ঠোঁটের হাসির জন্য নতুন করে বাঁচবে, বাঁচার জন্য লড়াই করবে। সাদিবের পুরো পরিবারের সামনে সোফায় বসে আছে রীতি আর সাদিব। সাদিবের পুরো পরিবার সাদিবের টেনশনে পাগল হয়ে যাচ্ছিল। তবে এত সবের মধ্যে একটা ভালো খবর পাওয়া গেছে। রাসেল ধরা পড়েছ। যেদিন সাদিবকে বাসায় নিয়ে আসে সেদিনই সাদিবের বাবা রাসেলের নামে মামলা করেন। পুলিশ উনার খোঁজ করছিল এতদিন, আজ তাকে তার পুরো গ্যাং সহ ধরেছে। সাদিবের বাবা বলল, রাসেল ছেলেটা মাদক ব্যবসায়ী, ওর অনেক বড় দল আছে, যারা ডিপ্রেসড ছেলেমেয়েদেরকে টার্গেট করে তারপর তাদের নেশার জগতে নিয়ে যায়। আজ ওকে ধরার পর পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে ও মাদক ব্যবসায়ী। ওর নামে আরও কেস আছে। সাবিহা বলল, উনি ভাইয়াকে প্রথম দিনই টার্গেট করেছেন, তারপর ভাইয়াকে আস্তে আস্তে কবজা করে নিয়েছেন। সাদিব সেটা শুনে বলল, কিন্তু আমি তো প্রথম দিকে ড্রাগস নিতাম না, কিন্তু তবুও কেমন নেশা নেশা লাগত। প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে এমন হতো, আর তারপর থেকে কিভাবে ড্রাগস নিতে শুরু করলাম আমি নিজেই জানি না। পুলিশ জানিয়েছে ওই বদমাইশ ছেলে তোরে প্রথম দিকে খাবারের সাথে ড্রাগস দিত, তারপর আস্তে আস্তে এডিক্টেড হয়ে পড়েছিস। সাদিব মাথা নিচু করে ফেলল। নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। কি করেছে এসব? শেষে নেশার জগতে তলিয়ে গেল। রীতি সাদিবের কাঁধে হাত রেখে বলল, এর সমাধান আছে, আর আপনি আগেই সিদ্ধান্ত নিয়েছেন, তাই নয় কি? সাদিব মাথা নাড়িয়ে সায় জানাল। সাদিবের বাবা মায়ের ঠোঁটে তৃপ্তির হাসি। অনেক রাত হয়ে গেছে। রীতি এত রাতে যাবে কি করে? রীতিকে আজ থেকে যেতে বলেছে সাদিবের বাবা মা। রীতির বাড়ি থেকে ফোন এসেছে। রীতির মা রীতিকে বলল, আমি ভেবেছি তুই সন্ধ্যার আগে চলে আসবি, তোর বাবাও বাড়িতে নেই, এসে তোকে না দেখলেই তোর কথা জিজ্ঞেস করবে। আমি কি করব তখন? মা, সরি, আমি বাবাকে ফোন করে জানাব। এ বাড়ির কেউ আমাকে যেতে দিতে চাইছে না। রীতির মা উৎকণ্ঠা নিয়ে বলল, কি বলছিস? মানুষ জানলে কি বলবে? কেউ যদি জানে তুই তোর বয়ফ্রেন্ডের বাড়িতে রাত কাটাচ্ছিস তবে কি হবে জানিস? মা, সাদিবের পাশে থাকাটা জরুরি। আগামীকাল সকালে উনি মাদক নিরাময় কেন্দ্রে চলে যাবেন। তারপর আবার কবে দেখা হবে জানি না। রীতির মা রাগ দেখিয়ে বলল, তাই বলে ওখানে থাকবি? সকালে চলে যেতে পারতি, তোর বাবা ভীষণ রাগ করবে। আমি কিছু জানি না, তোরা বাপ মেয়ে বুঝো। মা রাগ করছো কেন? আমি ইচ্ছে করে থাকতে চাইছি। সাদিব আমাকে যেতে দিতে চাইছে না, আর তাছাড়া আঙ্কেল আন্টি আমাকে থেকে যেতে বলছেন বারবার। আমি সাবিহার সাথে ঘুমাবো, চিন্তা করো না। আমি রাখছি, বাবাকে ফোন করব।
আচ্ছা, দেখ বাবা কি বলে। রীতি বাবাকে ফোন করল। রীতির বাবা সবজি ফল কেনায় ব্যস্ত। তখনই ফোন বেজে উঠল। রীতির বাবা ফোন রিসিভ করতেই রীতি বলল, বাবা, আমি সাদিবদের বাড়িতে আছি। কথায় কথায় রাত হয়ে গেছে, তাই আর যাওয়া হয়নি। রীতির বাবা উদ্গ্রীব হয়ে বলল, আগে জানাবি তো, আমি আসছি তোকে নিতে। রীতি আমতা আমতা করছে। বাবা আসলে কি? আসলে এই বাড়ির কেউ আমাকে যেতে দিতে চাইছে না। সবাই বলছে থেকে যেতে। আগামীকাল সকালে সাদিব মাদক নিরাময় কেন্দ্রে যাবে। তাই সবাই বলছিল আমি যেন আগামীকাল সকালে যাই। তুমিও বাড়িতে থাকবে? মাথা ঠিক আছে? রীতি সাবিহাকে ইশারা করল। সাবিহা ওর বাবাকে ডেকে নিয়ে এলো। তারপর বাবাকে সবটা বলল। তারপর রীতির থেকে ফোন নিয়ে বলল, আমি কথা বলছি তোমার বাবার সঙ্গে। সাবিহা রীতিকে নিয়ে চলে গেল। রীতি বারান্দায় দাঁড়িয়ে আছে। শীতের শেষ সময়। গরম পড়তে শুরু করেছে। মার্চ মাসে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রীতির ঠান্ডা লাগছে খুব। বাগানের আলোয় বেলিফুল গাছটা চোখে পড়ল। কতদিন পরে গাছটা চোখে পড়ল। গাছে ফুল নেই। তবে রীতির মনে হচ্ছে আবারও এই গাছে ফুল ফুটবে। ফুলের মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। রীতি মুচকি হেসে সাদিবের রুমের দিকে উকি দিল। সাদিবের মা সাদিবকে খাইয়ে দিচ্ছেন। রীতি চলে এলো। সাদিবের বাবা এসে জানালো রীতির বাবাকে রাজি করেছেন। তিনি রীতিকে থাকার জন্য পারমিশন দিয়েছেন। রীতি আর সাবিহা সেটা শুনে বেশ খুশি। রীতি শুধু অপেক্ষা করছে সেই দিনের, যেদিন সাদিব ফিরে আসবে নিজেকে শোধরে। সাদিব রীতির কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সাদিবের মাথা নাকি কামড়াচ্ছে। ঘুম আসছে না। রীতি তাই সাদিবের চুল টেনে দিচ্ছে। রাত বাড়ছে। রীতির সাদিবের ঘরে থাকতে অস্বস্তি লাগছে। রীতি সাদিবের দিকে তাকাল। সাদিবের চোখ বন্ধ। রীতি সাদিবের মাথাটা আস্তে করে ধরে বালিশে রাখতেই সাদিব চোখ মেলল। রীতি সাদিবের চোখ মেলতে দেখে বলল, আপনি ঘুমাননি? সাদিব রীতির দিকে শক্ত করে তাকিয়ে বলল, তুমি চলে যাচ্ছিলে? রীতি বলল, সাদিব অনেক রাত হয়ে গেছে। আমাকে যেতে হবে। কেন? আপনি বুঝতে পারছেন না? এত রাতে আমি আপনার ঘরে থাকব? এটা কি ভালো দেখায়? আমি জানি না। তুমি যাবে না প্লিজ। এখানে থাকো। সাদিব বুঝার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন। আপনি না ঘুমালে আমি যাব না। ঘুমানোর পরেই যাব। সাদিব রীতির হাত চেপে ধরে বলল, তুমি এখানেই থাকবে। আগামীকাল তো আমি চলেই যাচ্ছি। একদিন থাকো। যেও না প্লিজ। আমি এখানে কি করে থাকি? একজন অবিবাহিত মেয়ে কি করে একজন অবিবাহিত ছেলের ঘরে থাকবে? সাদিব রীতির কথা শুনে দমে গিয়ে বলল, আমরা তো খারাপ কিছু করছি না। রীতি বুঝতে পারছে সাদিবের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সাদিব তো আর নিজের মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। সাদিব স্নিগ্ধ হেসে রীতির কোলে আবারও মাথা রাখল। রীতির ঘুম ভাঙতেই রীতি নিজেকে আধশোয়া অবস্থায় আবিষ্কার করল। কখন চোখ লেগে গেছে টের পায়নি। রীতি সাদিবের দিকে তাকাল। সাদিব বেঘোরে ঘুমাচ্ছে।
আজ ড্রাগস নেওয়ার জন্য অস্থির হয়নি, শান্ত ছিল। রীতি সাদিবকে বালিশে শুয়ে দিয়ে সাদিবের দিকে তাকাল। তারপর সাদিবের গায়ে চাদর জড়িয়ে দিল। ধীর পায়ে ঘরের বাইরে চলে গেল। রীতি গিয়ে সাবিহার পাশে শুয়ে পড়ল। পরের দিন সকালে সাদিব গাল ফুলিয়ে নাস্তা করছে। রীতির দিকে তাকাচ্ছে না। রীতি বুঝতে পারছে সাদিব কেন এমন করছে। সাদিব নাস্তা সেরে রেডি হয়ে নিচ্ছে। রীতি সাদিবের রুমে গিয়ে পেছনে থেকে বলল, অভিমান সাথে করে নিয়ে যাবেন? সাদিব শার্টের বোতাম লাগিয়ে বলল, তুমি মিথ্যা বলেছিলে কেন? তুমি তখনই চলে গিয়েছিলে তাই না? না, আমি অনেক রাতে গিয়েছি। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। সাদিব কথা বলছে না। রীতি সাদিবকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, ভালো কাজে যাচ্ছেন। রাগভিমান ঝেড়ে একটু হাসেন না, প্লিজ প্লিজ। সাদিব রীতির কাণ্ড দেখে মুচকি হাসছে, কিন্তু রীতিকে বুঝতে দিতে চাইছে না। মুখ ভার করে রীতির দিকে তাকিয়ে বলল, তোমাকে আর জ্বালাবো না। আমার জন্য তোমার সারাক্ষণ টেনশন করতে হবে না। আপনার কি মনে হয় আপনি দূরে গেলেই আমি আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দেব? কখনোই না। ভাবনা রানী। এখনই আবার ভাবতে বসে যাবে না। না, পড়াশোনা ঠিক করে করবেন, খাওয়া দাওয়া ভালো করে করবেন, টেনশন নিবেন না। আপনার বিসিএস ক্যাডার হতে হবে, ভুলবেন না। আর তার আগে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। আমি একদম সুস্থ হয়ে তোমার সামনে এসে দাঁড়াব। তার আগে নয়। আর তার আগে তুমিও আমার সামনে আসবে না। রীতি অসহায় ফেস করে সাদিবের দিকে তাকিয়ে আছে। সাদিব কঠোরভাবে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। রীতি চোখ নামিয়ে নিল। রীতি মুখ ভার করে আছে। সাদিব রীতির থুতনি তুলে বলল, আমার ভালোবাসা আছে তোমার সাথে, আর আমিও তোমার ভালোবাসা সাথে করে নিয়ে যাচ্ছি। তুমি সব সময় আমার সাথে থাকবে। সাদিব রীতির কপালে ঠোঁট ছুঁয়াল। সাদিব সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। সাদিবের পুরো পরিবার সাদিবকে বিমর্ষচিত্তে বিদায় জানালেও এক আশায় বুক বাঁধছে, সাদিব আবার ফিরে আসবে। রীতির মন বসে না কোনো কিছুতে। তবুও পড়াশোনা করছে পুরোদমে। সাদিবের ভাবনা এক মুহূর্তের জন্য সরাতে পারছে না মাথা থেকে। এসবের মাঝেই কেটে যাচ্ছে সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না। না করছে রীতি সাদিবের জন্য। শরৎকাল। কাশফুল ফুটেছে। কাশফুলেরা তুলোর মতো উড়ছে। রীতি সাদার মধ্যে নীল ছোট ছোট ফুলের সুতার কাজ করা শাড়ি পরে কাশবনের ভেতরে এগিয়ে যাচ্ছে। অবাধ্য বাতাসেরা রীতির চুল এলোমেলো করে দিচ্ছে। সাদা কাশফুলের অংশ চুলে এসে বাঁধছে। রীতি চুল থেকে ফুলের অংশগুলো হাত দিয়ে সরাচ্ছে। সাদা কোট পরে একটা ছেলে ইটের গাঁথনির উপর বসে গিটার বাজাচ্ছে। গিটারের টুংটাং শব্দ শুনে রীতি সেদিকে এগিয়ে যাচ্ছে। রীতি পেছনে গিয়ে দাঁড়াতেই সাদিব গিটার রেখে উঠে দাঁড়াল। তারপর রীতির দিকে ঘুরল। রীতি অপলক সাদিবের দিকে তাকিয়ে আছে। সাদিবের ঠোঁটের কোণে সেই হাসি। সেই হাসোজ্জ্বল সাদিবকে দেখছে কতগুলো মাস পরে। সাদিবের চুলগুলো উড়ছে। রীতি মুগ্ধ হয়ে সাদিবকে দেখছে। সেই প্রথম দিনের দেখা সেই সাদিব। সাদিবকে দেখে আরও একবার প্রেমে পড়ছে। কি নির্মল, কি স্বচ্ছ, কি সুন্দর মুগ্ধতা ছড়ানো সেই হাসি। রীতি বিছানার মাঝখানে বসে আছে। কিছুক্ষণ আগেই সাদিবকে স্বপ্নে দেখেছে। কি সুন্দর সেই হাসি।
চোখের সামনে এখনো তার হাসি মুখটা ভাসছে। অজান্তেই রীতির ঠোঁটের কোণে হাসি ফুটল। শুভ্র সাদা পোশাকে সাদিবকে কত নির্মল ও পবিত্র লাগছিল। রীতি উঠে কিচেনে গিয়ে কড়া লিকারে 1 কাপ চা বানিয়ে ছাদে গেল। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। রীতি আজ সূর্য ওঠা দেখবে। প্রতিদিন তো গোধূলি দেখে, আজ না হয় সূর্য ওঠা দেখবে। ঠান্ডা বাতাস বইছে। কেন্দ্রে সাদিবের দুর্বিষহ দিন কাটছে। নেশাগ্রস্ত পাগল মানুষগুলোর সাথে একদম থাকতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ইচ্ছে করে পালিয়ে যেতে। এমন কড়া নিয়মের মধ্যে কখনো থাকেনি। কেউ অবাধ্য হলে মোটা লাঠি দিয়ে আঘাত করে। যা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটু হেরফের হলেই কঠিন শাস্তি। মনোবিশেষজ্ঞদের দ্বারা কাউন্সেলিং চলছে। তবে এসবের মাঝে ভালো লাগে তাদের মোটিভেশন কথাগুলো শুনতে। নতুন করে বাঁচার আশা জাগে। তখন মনে হয় হ্যাঁ আমি পারব। সাদিব নিজের পরিবার আর রীতিকে খুব মিস করছে। কিন্তু নিজের সাথেই নিজে প্রতিজ্ঞা করেছে সুস্থ হয়ে তবেই রীতির সামনে দাঁড়াবে। সেই পুরনো সাদিব হয়ে ফিরবে। আর সেই প্রতিজ্ঞার জন্য এখানে পড়ে আছে, নয়তো এই জায়গায় থাকত না। যেভাবেই হোক পালাত। রীতির মা সকাল থেকে খুব ব্যস্ত। উনার ভাইভাবিরা এসেছেন। তাদের সমাদরে ব্যস্ত নন, বরং তারাই উনার সাথে হাত লাগিয়ে কাজ করে যাচ্ছে। রীতি শুধু দেখছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর না ওর এসবে কোনো আগ্রহ আছে। বইয়ের পাতায় চোখ রেখে ঘর জুড়ে পাইচারি করছে। বিকেলে বাগানে ঘাসের উপর রীতি বসে আছে। আর ওর মা বারবার ডাকছে। উফ, এত ডাকাডাকি করছে কেন? শান্তিতে একটু বসতেও পারবো না? যাব না আমি। আজ কেন জানি ওর খুশি খুশি লাগছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। গান গাইতে গাইতে রীতির বেলিফুল গাছের দিকে চোখ গেল। উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গাছের দিকে তাকিয়ে বলল, ফুল কেন ফুটে না? এই গাছ তুই কবে ফুল দিবি? সময় হলেই দিবে। জোর জবরদস্তি করবে নাকি? কারো মোলায়েম কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে কয়েক হাজার বোল্ডের ঝাটকা খেল রীতি। চোখ ছোট ছোট করে চেয়ে আছে সামনে থাকা কালো কোট পরা ছেলেটার দিকে। রীতিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে দেখে ওর চোখের সামনে চুটকি বাজাল। কি এমন বোকার মতো চেয়ে আছো কেন? রীতি থতমত খেয়ে গেল। তারপর ঠোঁট কামড়ে ভাবতে লাগল, আমি কি স্বপ্ন দেখছি নাকি কল্পনা করছি? সাদিব ওর চোখের সামনে আবার চুটকি বাজাল। রীতি আবারও ফ্যালফ্যাল করে সাদিবের দিকে চেয়ে আছে। সাদিব ভেবেছিল রীতি ওকে দেখে চমকে যাবে, কত খুশি হবে। খুশির কারণে আত্মহারা হয়ে কথা বলতে পারবে না, চোখে পানি চলে আসবে। কিন্তু না, সে তো ক্ষণে ক্ষণে হারিয়ে যাচ্ছে। রীতি সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল, সাদিব আপনি কি এখানে আছেন? সাদিব ওর কথা শুনে ভরকে গেল। তাই ধমকের সুরে বলল, এই মেয়ে মাথা ঠিক আছে তো? রীতি ধমক খেয়ে বলল, ধমকাচ্ছেন কেন? আপনি সত্যি আছেন নাকি স্বপ্ন দেখছি? বলুন বলুন। সাদিব হা করে চেয়ে আছে। তারপর মুচকি হেসে বলল, বোকা মেয়ে, আমি সত্যিই আছি, স্বপ্ন নয়। এই দেখো দাঁড়িয়ে আছি। তারপর ওর সামনে পেছনে ঘুরে নিজেকে দেখাচ্ছে। রীতি উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনি চলে এসেছেন? তারপর আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন? ও আল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না।
রীতি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাদিবকে জড়িয়ে ধরল। হঠাৎ করে দৌড়ে জড়িয়ে ধরায় সাদিব পড়ে যাচ্ছিল। নিজের ভারসাম্য রক্ষা করে তার প্রেয়সীকে জড়িয়ে ধরল। এই মেয়ে ছাড়বে না, কেউ দেখবে তো। রীতি ওকে ছেড়ে দাঁড়িয়ে ওকে ভালো করে দেখছে। স্বপ্নে যেমন দেখেছিল একদম তেমন। সেই হাসি, সেই মুখ, সেই উচ্ছ্বাস। রীতির এভাবে তাকিয়ে থাকা দেখে সাদিব দুষ্ট হেসে বলল, লুচু মেয়ে এভাবে কি দেখছো? রীতি বেশ লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগল। সাদিব ফিক করে হেসে দিল। তারপর ওর হাত ধরে বলল, চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা দুজন উপরে গেল। রীতির মা মেয়েকে দেখে বলল, দেখো মেয়ের কাণ্ড। কখন থেকে ডাকছি, মেহমান এসে পড়েছে আর ও রেডি হয়নি এখনো। রীতিও গাল ফুলিয়ে বলল, তুমি জানতে আজ সাদিব আসবে? সব জানতে, তাই তো এত আয়োজন। আমাকে বলনি কেন? রীতির মা সাদিবের দিকে তাকিয়ে বলল, সামলাও, তোমার সারপ্রাইজের চক্করে ওকে কিছু বলিনি। সাদিব আলতো হেসে বলল, রীতি যাও, সুন্দর করে সেজে তৈরি হয়ে এসো। তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে, নয়তো সেটাও মিস করে ফেলবে। রীতি কৌতূহলী দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকাল, কিন্তু ওর মা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। সাদিব ৩ মাস পর কেন্দ্র থেকে ফিরেছে। এখন আবার নতুন করে নামকরা সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সেলিং করছে। রীতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুই বলেনি। রীতি শাড়ি পরে সেজেগুজে সবার সামনে হাজির। সাবিহা আর দিয়া রীতিকে তৈরি হতে সাহায্য করেছে। দিয়াও এসেছে ওদের সাথে। রীতি সাদিবের মা বাবাকে সালাম জানাল। সাদিবের মা মুচকি হেসে রীতিকে নিজের কাছে বসিয়ে বলল, তোমার হাতটা দেখি রীতি। রীতি কিছুই বুঝতে না পেরে হাত বাড়িয়ে দিল। সাদিবের মা হাসি প্রসারিত করে ব্যাগ থেকে একটা আংটি বের করে রীতির হাতে পরিয়ে দিল। রীতি বড় বড় চোখ করে হাতের দিকে তাকিয়ে আছে। তারপর উপস্থিত সবার দিকে তাকাল। কারো চোখে মুখে বিস্ময় নেই। এর মানে সবাই সবটা জানে, অথচ যার বিয়ে তার খবর নেই টাইপ। সাদিব রীতি ছাদে পাশাপাশি বসে আছে। সাদিব রীতিকে আলতো করে ধাক্কা মেরে বলল, কি ম্যাডাম, আপনার অনুভূতি কি এই মুহূর্তে? রীতি সাদিবের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল লজ্জায়। ওহে লজ্জাবতী রীতিকা, আধা আমার হয়ে গেছ। বিয়ে নামক প্রসেসটা হয়ে গেলে তুমি সম্পূর্ণ আমার। এখন সেই দিনের অপেক্ষায়, যার জন্য আমি এত কষ্ট করেছি। রীতি সাদিবের কথা শুনে মুখের দিকে তাকাল। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানো, ওই সব দিনের কথা মনে হলেই গা শিউরে ওঠে। কতটা কষ্ট করেছি। রীতি সাদিবের কাঁধে হাত রেখে বলল, সকল দুঃখের দিন শেষ, এখন আমাদের সুখের দিন। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। আমাদের ভালোবাসার পথে অনেক বাধা এসেছে, দুঃখ এসেছে, অনেক কষ্ট পেয়েছি। সব শক্ত হাতে লড়াই করে জয় করেছি। তাই এখন আর কোনো দুঃখ নয়। তোমার কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা, তারপর আমাদের বিয়ে। উফ, ভাবতেই ভালো লাগছে। রীতি সাদিবের পিঠে মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে আছে। 5 বছর পর রীতি অফিস থেকে ফিরছে। রীতি বিসিএস ক্যাডার হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছে। আজ ও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। রীতি গাড়ি থেকে নেমে দরজার সামনে যেতেই সাদিব পেছনে থেকে ডাকল। রীতি ঘুরে তাকাল।
কিন্তু সাদিব ওর কাছে এসে ওকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। রীতি কিছু বুঝতে পারছে না, দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের মাথায় রীতিও দৌড় দিল। সাদিব রীতিকে দৌড়ে ভেতরে আসতে দেখে সাদিবের মা ওদের বলল, তোরা দৌড়াচ্ছিস কেন? ওদের দুজনের চোখ তখন রিদানের দিকে। রিদান ওদের 2 বছরের ছেলে, দাদার কোলে খেলছে। সাদিব আর রীতি রিদানের দিকে এগুতেই সাদিবের মা দুজনের সামনে এসে দাঁড়িয়েছেন। চোখ পাকিয়ে কড়া গলায় বলল, তোদের সাহস তো কম না, বাইরে থেকে এসে এভাবে আমার ভাইয়ের কাছে আসছিস? যা, ফ্রেশ হয়ে আয় আগে। এভাবে যদি আর রিদানের কাছে আসার চেষ্টা করিস তবে তোদের দুজনকে বাড়ি ছাড়া করব। সাদিব আর রীতি ধমকি খেয়ে বাড়ির বাকিদের দিকে তাকাল। সাবিহা সদ্য বিবাহিত, ওর বর নিয়ে বেড়াতে এসেছে। মারিয়া আপুর ছোট ফুটফুটে একটা মেয়ে হয়েছে, অভির বোন অরি। সবাই ওদের থমথমে মুখ দেখে মুখ টিপে হাসছে। রীতি আর সাদিব নিজেদের রুমে চলে গেল। সাদিব রুমের ভেতরে গিয়ে বিছানায় বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রীতির গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে সাদিবের গলা দাবিয়ে দিতে। দাঁতে দাঁত চেপে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই সাদিব ওকে দেখে আবারও হাসতে শুরু করল। আরে আপনি তো ভারী অসভ্য, আপনার জন্য ধমক খেলাম আর আপনি হাসছেন? রীতি গাল ফুলিয়ে বলল। সাদিব আবারও হাসছে। রীতি রাগে গজগজ করতে করতে বলল, আপনার সাথে কথা নেই আমার। রীতি ঠাস করে দরজা বন্ধ করে নিচে চলে গেল। রীতির ফাইনাল পরীক্ষার পর দুপরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয়। বিয়ের পরে বিসিএস পরীক্ষা দেয়, পাশাপাশি পড়াশোনাও শেষ করে। ওরা নতুন বাড়িতে শিফট করেছে। দিয়ারও পরিবারের সম্মতিতে আদনানের সাথে বিয়ে হয়। একটা ছোট্ট মেয়ে আছে। গেট টুগেদার ও ফ্যামিলি পার্টিতে দিয়াকে আগে ইনভাইট করা হয়, কারণ দিয়া ওদের জন্য অনেক কিছু করেছে। রীতি গিয়ে রিদানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগল। সাদিব রীতির আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু রীতি পাত্তা দিচ্ছে না। রিদানকে সাবিহার কাছে রেখে রীতি ছাদে গিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা নেমে আসছে। রীতি নিচের দিকে তাকাল। সাদিব রীতিকে যেমন কথা দিয়েছিল তেমনি নতুন বাড়ির একপাশে বেলি ফুলের বাগান করেছে। সাদা বেলি ফুলগুলো দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে। ফুলের জন্য সবুজ পাতা ঢেকে পড়েছে। রীতি মনোযোগ দিয়ে ফুলগুলো দেখছে। তখনই সাদিব রীতির পাশে ধোয়া উঠানো চায়ের কাপ রাখল। রীতি চায়ের কাপ দেখে সাদিবের দিকে তাকাল। ওর হাতেও চায়ের কাপ। রীতির গালে চুমু খেয়ে বলল, চা পাগলি, তোমার জন্য নিজের হাতে চা বানিয়েছি, আর অভিমান করে থেকো না। রীতি চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, আপনার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আপনি যে আমার গোধূলি বেলার প্রেম। সাদিব রীতির হাতের উপর হাত রেখে হালকা হাসল। তারপর বলল, অসাধ্য সাধন হয়েছে তোমার জন্য। তুমি আমার হাতটা ধরে রেখেছিলে, তাই আজ আমরা এখানে একসাথে গোধূলি দেখছি। দূর দিগন্তে রক্তিম আভা ফুটে আছে। গোধূলির শেষ সময়। কিছুক্ষণ পরে রক্তিম আভা মিলিয়ে যাবে, তারপর অন্ধকার নেমে আসবে। আবারও নতুন এক গোধূলির অপেক্ষায় থাকবে এই মানবমানবী। তাদের প্রেম গাথা তৈরি করবে এই গোধূলি। হাজারো প্রেম, ভালোবাসা, রাগ, অভিমানের সঙ্গী এই গোধূলি বেলা। গোধূলি লগ্নে দূর প্রান্তে খোঁজে দেখো, পাবে আমায় সেই চিরচেনা রূপে। সমাপ্ত।